সংসদ সদস্য হওয়ার জন্য আপনার যে যুক্তি, যেহেতু প্রশ্ন করছি আমি এটাকে সম্পূর্ণ করতে পারছি না, কারণ জনগণ যেহেতু মূল্যায়ন করবে, জি ওরা যেহেতু মার্কিং করবে, তাহলে আমার এখানে বেশ কিছু এফোর্ট দেওয়ার সুযোগ ছিল। আমরা সেকেন্ড কোশ্চেনটে যেতে পারি এখন সরাসরি। সেটা হচ্ছে আমরা সাধারণত মনোনয়ন নিয়ে অনেক ধরনের জানি, আপনি যেহেতু বাইরে ছিলেন আমরা জানি যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলীয় প্রধান যে সিদ্ধান্ত নেন সেটাই আসলে চূড়ান্ত হয়। যেমন আপনি গণ অধিকার পরিষদে আছেন, আপনাদের হয়তো একটা কমিটি আছে, কিন্তু এই যে মনোনয়ন যে প্রক্রিয়া, একটা স্বচ্ছ প্রক্রিয়া, যেটা বাইরের কান্ট্রিগুলো ফলো করে, মূলত কনস্টিটিউয়েন্সির যে দলীয় সদস্য তারাই আসলে মনোনয়নটা নিশ্চিত করে। কিন্তু আমাদের দেশে এই যে মনোনয়ন প্রাপ্তিতে, আপনার মনোনয়ন প্রাপ্তিতে কি আপনারা কখনো এটা রেজ করেছিলেন কিনা, অথবা কোন মূল প্রভাবক হিসাবে কি কাজ করেছে, এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন যে আসলে আমরা এই জায়গাটাতে স্বচ্ছ হতে পাচ্ছি না কেন, বা কোনো সুযোগ আছে কিনা, বা আপনি ক্ষমতায় বা সংসদ সদস্য হলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমার মনে হয় যে দলীয় সিদ্ধান্তের জায়গাটা দেখা একজন এমপির কাজ না। আমার কাজ যেটা, আমার স্টেট মেকানিজমের যে জায়গাটা আমি কাজ করতে পারি, কিংবা আইন প্রণেতাই আপনি যেটা বলছেন, আমি মনে হয় আমি সংসদ সদস্য হিসেবে সেখানে ফোকাস করব। আমার দলীয় সিদ্ধান্তে আমি হাত দিতে যাব না। তবে এথিক্যাল জায়গা থেকে, আমার ইথোসের জায়গা থেকে আমি আমার নিজের জায়গাটা জবাবদিহি করতে পারি। সেটা হচ্ছে গণ অধিকার পরিষদে কিন্তু আমি গিয়ে মনোনয়ন চাইনি, কিংবা গণ অধিকার পরিষদের যে দলীয় নেতা তিনিও আমার সাথে আসলে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন না, কিংবা তিনিও আমাকে ডেকে মনোনয়ন দেননি। প্রসেসটা ছিল, আমি যে সংসদ সদস্য হওয়ার নির্বাচন করব, এই ঘোষণাটা আমি পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে, সিভিল সোসাইটিতে অনেক আগেই অ্যানাউন্স করেছি। এবং 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থানটা হয়, ইমিডিয়েটলি তার কিছুদিন পরেই বাংলাদেশে যে বৃহৎ দলগুলো রয়েছে, সেখানে একটা দল থেকে একজন সিনিয়র যিনি আছেন, যেমন আপনি দল নেতা বলছেন, যাদের সেই সক্ষমতা আছে মনোনয়নটা দেওয়ার, তারাই আমাকে বলে যে আমি তাদের মনোনয়ন নিয়ে নির্বাচন করব কিনা। তখনও আমি বলি যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে এখনো বোঝার বাকি আছে, আমি একটু সময় নিয়ে দেখতে চাই। অনেকটা তিনি সেটা ব্যক্তিগত আক্রমণ হিসেবেও নেন, যে আমার এত বড় স্পর্ধা, যে এত উঁচু জায়গা থেকে মনোনয়ন আমাকে প্রস্তাবনা দিচ্ছে, আমি সেটা ফিরিয়ে দিলাম। আমি যদিও ফিরিয়ে দেইনি, আমার ইন্টেনশন ছিল যে আই উইল টেক সাম টাইম, বাট তাদের কাছে মনে হচ্ছে যে অনেক মানুষ তো এটা আসলে অনেক টাকা দিয়ে কিনে নিতে চায় এবং অনেক মূল্যায়ন করে, আমি জিনিসটা মূল্যায়ন করলাম না, এটা ছিল তাদের ধারণা। তো আমি যে আসলে সংসদ সদস্য হব, এই বিষয়টা রাজনৈতিক ক্ষেত্রে সংসদ সদস্য প্রার্থী হব, এই বিষয়টা রাজনৈতিক ক্ষেত্রে অনেকেরই জানা ছিল। তো গণ অধিকার পরিষদের যে কর্মীরা রয়েছে, মাঠ পর্যায়ের কর্মী, শুধু ঢাকার না, ঢাকার বাইরে অনেক অনেক মানুষ আমাকে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করা শুরু করে। আমি যে আসলে একটু প্রতিবাদ করি, বা আমি যে কথাগুলো বলি, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়তো পোস্ট হয়, তারা সেখানে এসে কমেন্টস করতো এবং আমাকে মেসেজ পাঠাতো যে এরকম একজন নেত্রী আমাদের প্রয়োজন। তারা আমাকে বারবার বলতো যে আপনি যদি ইলেকশন করেন, আপনি স্বতন্ত্র করেন না, আমাদের দল থেকে করেন। ইনিশিয়ালি আমার স্বতন্ত্র নির্বাচন করার একটা ইন্টেনশন ছিল, কিন্তু যখন গণ অধিকার পরিষদের মাঠ পর্যায়ের কর্মীরা, নেতা কর্মীরা আমাকে অ্যাপ্রোচ করে, তখন আমি তাদেরকে বলি, আপনাদের যদি মানে এটাই ইচ্ছা হয়, তাহলে আপনার এটার যে ফর্মাল প্রসিডিউর আছে, আপনাদের কমিটিতে অবগত করা, আপনাদের দলীয় প্রধানকে অবগত করা, সেটা করেন। আমি এটা নিয়ে নিশ্চয়ই ভাবতে আগ্রহী। এবং আমি যখন ফাইনালি ওনাদের সাথে দেখা করি, সেখানে কিন্তু আসলে নূর একা ছিল না। এই সংগঠনের আসলে বিভিন্ন সেক্টর থেকে তারা যারা সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করার বিভিন্ন মানুষকে নিয়ে এসে একসাথে বসেছে। তাদের তারা বলতে পারেন আমার চাকরির মতন একটা ইন্টারভিউ নিয়ে ফেলেছে, এবং বোঝার চেষ্টা করেছে যে আমার রাজনৈতিক প্রজ্ঞা আছে কিনা, কিংবা আমি কি ইন্টেনশনে আসলে রাজনৈতিক মাঠে এসেছি, বা একটা রাজনৈতিক মাঠ তৈরি করার আমার কি পরিকল্পনা, সব কিছু নিয়ে একটা ভালো আলোচনা হয়। আমার ব্যাপারেও যেমন তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার চেষ্টা করে, আমিও তাদেরকে বোঝার চেষ্টা করি। এবং আমার কাছে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছিল, নূর বলেছিলেন যে আমাদের এই সংগঠনে আমরা কোনো পরিবারতন্ত্রের ধারা আসলে অব্যাহত রাখবো না, এবং এটার ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে সেক্ষেত্রে আসলে কোনো লিঙ্গ বৈষম্য, কিংবা পারিবারিক কোনো ইতিহাস, কিংবা ওই যে বলে না যে দলের
বহু বছর পুরনো কাউকে সেই দায়িত্ব নিতে হবে, এই ব্যাপারগুলো তাদের মধ্যে নেই। তারা চায় সত্যিকার অর্থেই জনগণের অধিকার নিয়ে আওয়াজ তুলতে পারবে, যে কোনো পরিস্থিতিতে মাঠে টিকে থাকতে পারবে, এবং আদর্শের জায়গা থেকে আসলে নূরও যেরকম হচ্ছে অনেক আক্রমণের পরেও নিজের প্রতিবাদী কণ্ঠস্বরটা ধরে রেখেছে, এই কাজগুলো কেউ করতে পারবে। এবং সেই জায়গায় আমাদের মনে হচ্ছে উই আর মিউচুয়ালি ইন সিঙ্ক ইন আওয়ার আইডিওলজি। এবং তারপরও কিন্তু আসলে আমাকে মনোনয়ন দেয়নি। আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আরো অনেকগুলো দল ওই যে মনোনয়নপত্র পাঠিয়ে দিচ্ছে। আমি একটু বারবার এটা আমি একটু শেষ করি যে মনোনয়নপত্র আপনি যেটা বলেছেন যে দলীয় নেতা দিয়ে দিতে পারে, এরকম কিছু দল করেছে। আমাদের পুরো বাংলাদেশে এই কালচারটা এখনো ডেভেলপ করেনি, যে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে। আপনি বারবার বলছিলেন যে প্রান্তিক লেভেলের অনেক নেতাকর্মী আপনাকে চেয়েছে, কিন্তু সেই ব্যবস্থা কিন্তু তারা করেনি। ঘুরে ঘুরে কিন্তু নেতাকর্মীরা দেয়নি আপনি বলছেন। তার মানে কি এটা কি কোন একটা ব্যক্তি দলীয় নেতাও আমাকে তখন আমার ইন্টারভিউ নেওয়ার পরেও আমাকে তখন মনোনয়ন দেয়নি। দলীয় নেতার উপর ডিপেন্ড করে আপনি বলছেন? ইনফ্যাক্ট না, দলের অনেকগুলো কর্মী না যারা ডিসিশন মেকারস হয়, তাদের কিন্তু অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, তাদের একটা কমিটি আছে, সেখানে যারা আছে, সেখানে স্পেশালি যারা এই সিদ্ধান্ত গ্রহণে আসলে একসাথে হয়, একটা ইলেকশন কমিটি করে, সেই মানুষগুলোকে নিয়ে এসে আমার সাথে বসেছে এবং তখনও কিন্তু মনোনয়ন দেয়নি। এবং সেই সময়ও আমার কাছে আপনি যে উদাহরণটা দিয়েছেন যে দলীয় নেতাই আসলে সব ডিসিশন নেয়, এমন কিছু দল ছিল যারা আমাকে হোয়াটসঅ্যাপে মনোনয়নপত্র পাঠিয়ে দিচ্ছে, মানে তার দলের সাথে কথা বলারও প্রয়োজন হয়নি। আপনি যে কথাটা বলেছেন আমাদের কালচারটা আসলেই তেমন। আমাকে হোয়াটসঅ্যাপে মনোনয়নপত্র পাঠিয়ে বলছে আপনি ইলেকশনে দাঁড়িয়ে যান। হ্যাঁ, আমি তো তখন আসলে ভাবছি যে আমি গণ অধিকার পরিষদ থেকে আসলে আলটিমেটলি কি ডিসিশন নেওয়া হবে। এবং আমরা দেখেছি যে আমি মনোনয়নপত্র জমা দেওয়ার যে তারিখটা ছিল, শেষ তারিখ, তার আগের দিন আমাকে ফাইনালি হচ্ছে তাদের দলের ভেতরে সবার সাথে কথা বলে আলোচনা করে ফাইনালি তারা ডিসিশন নেয় যে আমাকে মনোনয়নপত্রটা দেয়া হবে। তো এই যে একটা 1 মাস সময় ধরে তারা যে দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিটা কর্মী সবার যে ভয়েসটা সেটাকে ভ্যালু করেছে, আমার মনে হয় সেটা গণতান্ত্রিক প্রসিডিউরের মধ্যেই পড়ে। এবং আমি যখন আসলে এখনো যখন গণ অধিকার পরিষদ অফিসে যাই, আমাদের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসে এবং আলহামদুলিল্লাহ every time I go to the office, although it's my office now, কারণ আমিও এখন দলের একজন, কিন্তু প্রতিবারই এক এক জেলা থেকে মানুষ আসছে, পেশাজীবী মানুষ আসছে, এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং তারা আমাকে এত ওয়ার্মলি ওয়েলকাম করে এবং তারা তাদের স্টোরিটা শেয়ার করে যে আপু দেখেন আমরা এই যে দলীয় যারা নেতা আছে তাদেরকে আপনার ভিডিও শেয়ার করে বলেছিলাম যে অনেক ভালো কথা বলে, ওনাকে আমাদের দলে নিলে ভালো হয়। সো এই যে দলের একেবারে রুট লেভেলের মানুষের প্রস্তাবনাটাও দলীয় নেতা পর্যন্ত, কমিটি পর্যন্ত যাচ্ছে, এই যে ডিরেক্ট কমিউনিকেশন লাইন, আপনি নিজেও বলবেন যে এটা আমাদের দেশের সংস্কৃতিতে আসলে একটা ইউনিক একটা জায়গা। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় 100% পারফেকশন তো আমি এখনই নিয়ে আসতে পারবো না, কিন্তু গণ অধিকার পরিষদ ইজ অন দ্য রাইট ট্র্যাক।